হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক মাস আসতে পারিনি, গল্প দিতে পারিনি, তার জন্য আই এম সরি। ছায়ানগরের আবাসন গল্পের আমি 6টা পর্ব আপলোড করার পর আর আপলোড করতে পারিনি। তো আজকে আমি নিয়ে এসেছি ছায়ানগর আবাসন গল্পের 7ম পর্ব। যারা আমার এই গল্পের আগের পর্বগুলো শুনেছো তারা তো বুঝতেই পারবে এই পর্বতে আমি কি বলতে চেয়েছি। আর যারা আগের পর্বগুলো শোনোনি তারা আমার চ্যানেল ভিজিট করে আগের পর্বগুলো শুনে আসতে পারো, তাহলে এই পর্বটাও বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে বেশি কথা না বানিয়ে আমি গল্প শুরু করছি। অদিতি মাথা চেপে বসে থাকে তদন্তকারী অফিসার অখিল বড়ালের সামনে। দুপুরে বেরিয়ে সারা রাত যখন বাড়ি ফিরল না লোকটা, তখন অদিতি একটা মিসিং ডায়েরি লিখিয়ে এসেছিল লোকাল থানায়। মানুষটাকে এখনো ফিরিয়ে দিতে পারেননি অফিসার, কিন্তু খুব কম সময়ের মধ্যেই খবর জোগাড় করেছিলেন কিছু। রেল লাইনের ধারে তাদের বাজারের ব্যাগটা পড়েছিল। চালানি মাছের রক্তমাখা পিসগুলো পেয়ে কুকুররা আনন্দে মহাবোধ সেরেছে। ব্যাগ উপচে চাল পড়েছিল কাঁচা রাস্তায়, আর ছিল আধ খাওয়া একটা ক্যাডবেরি চকলেট বার। মানুষটার হদিশ মেলেনি, কর্পূরের মতন উবে গেছে একদম। অদিতি তবু নিয়ম করে থানায় এসে খোঁজ খবর নিয়ে যেত রোজ। অখিল বড়াল বলতে পারেন না মানুষটার কোনোদিন ফিরবেন না। এভাবেই নানান প্রান্ত থেকে উধাও হয়ে যেতে লাগলো বেশ কিছু মানুষ। আসানসোল শহরে একটি ইয়াং ছেলে প্রেমিকার বাবার ছোড়া গুলিতে প্রাণ হারায়, কিন্তু তার মেয়ে ভ্যানিশ হয়ে গেছে। সব থেকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কদিন আগেই। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার সিংহানিয়ার মিসেস রাত দুপুরে একটা জিগোলো ভাড়া করে ঘুরে বেড়াচ্ছিলেন। নিজেই ড্রাইভ করছিলেন ওই মহিলা। একটা ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়িটা তুবড়ে একদম তছনছ হয়ে গেছে। এসকর্ট সার্ভিসের ছেলেটিকে মারাত্মক জখম অবস্থায় স্থানীয় লোকেরা উদ্ধার করে হাসপাতালে দেয়, কিন্তু ভদ্রমহিলা ভ্যানিশ হয়ে গেছে। দামি মোবাইল, পার্স ভর্তি টাকা সব আছে, কিন্তু মহিলাটি নেই। ভদ্রমহিলার কোনো স্ট্রেস পাওয়া যায়নি। ভিকি ছেলেটিকে ইন্টারোগেট করার ব্যাপারে এখনই তাকে হসপিটালে যেতে হবে। এর আগে বার দুই কথা বলতে গিয়েও লাভ হয়নি। ছেলেটি কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। হসপিটাল থেকে খবর দিয়েছে ছেলেটি আজ স্বাভাবিক আছে। অখিল বড়াল একটু গলা খাঁকিয়ে দাঁড়িয়ে উঠল। অদিতি বুঝতে পারে তাকে উঠে যেতে হবে এবার। সে ধীরে ধীরে বেরিয়ে যায়। অখিল বাবু কপালে ভাঁজ পড়ে। অদিতির চলে যাওয়া দেখতে দেখতে তিনি ভাবেন, সব মিসিং কেসগুলো এক সূত্রে বাঁধা নয় তো? সাদা রুমালের বুকে নীল সুতোর এ লেখা হলোগ্রাম করা রুমালটা ভিকির সামনে তুলে ধরে অখিল বাবু। ধীরে ধীরে জানতে চাইলেন অখিল বাবু, এটা চিনতে পারছো? ভিকি মাথা নাড়ে। এই মেইলি রুমাল চেনার প্রশ্নই নেই। তোমার প্যান্টের পকেটে এলো কি করে? ভিকি সত্যি অবাক হয়। রুমালটা আগে দেখেছে বলে মনে পড়ছে না, কিন্তু রুমাল থেকে ভেসে আসা গন্ধটা সে ভীষণ পরিচিত, সেটা বুঝতে পারছে। অনামিকা সিংহানিয়াকে কোথায় গুমখুন করে এলেন? চমকে ওঠে ভিকি। খুন? অমন হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা খুন হয়ে গেছে নাকি? অখিল বাবু পোড় খাওয়া লোক। তার অভিজ্ঞ চোখ ধরে ফেলে ছেলেটি প্রেমে পড়েছিল মুহূর্তের জন্য হলেও মিসেস সিংহানিয়ার। আর এই চোখ বলে দিচ্ছে সে খুনি নয়। মিস্টার সিংহানিয়াই বউকে মেরে লাশ লোপাট করে দিয়ে এখন সাধু সেজে বসে নেই তো? সমাজের উঁচু তলার লোকেরা ইন্স্যুরেন্সের টাকা লোটার জন্য হামেশাই এসব করে থাকে। অন্য একটা রহস্য লুকিয়ে আছে মিসেস সিংহানিয়ার অন্তর্ধানের মধ্যে। ভিকির চোখের মনি চঞ্চল হয়। অনামিকা ম্যাডাম ঠিক কবে খুন হন? ওই যেদিন তোমাদের অ্যাক্সিডেন্ট হয়।
তুমি দূরে ছিটকে পড়েছিলে, কিন্তু সিটের ওপর রক্তের ছাপ লেগেছিল। সেই রক্তের স্যাম্পল ফরেনসিক ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছিল। তারা জানিয়েছে ওটা তোমার রক্ত না। তাহলে তো মিসেস সিংহানিয়ার। কিন্তু প্রশ্নটা হলো, লাশটা কোথায়? অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কিছুতেই মনে করতে পারছে না ভিকি। ইন্সপেক্টর বড়াল যে ডেটটা বলেছেন, ওই দিনই তো সে ম্যাডামকে মিট করেছিল। তাহলে পরের দিন দুপুরে সে ম্যাডামকে দেখলো কিভাবে? তার মাথার যন্ত্রণা হচ্ছিল দেখে ম্যাডাম মাথায় হাত ছুঁয়ে দিয়েছিল। তারপরে এই তীব্র যন্ত্রণাটা একটু একটু করে গায়েব হয়ে গিয়েছিল। হঠাৎ ভিকির সব মনে পড়ে যায়, এই ভালোবাসার মুহূর্তের কথা, সেই গভীর আশ্লেষের কথা। এমনকি এতক্ষণে সে রুমালটাও চিনতে পেরে যায়। সেই আশ্চর্য জায়গাটা থেকে একটা ঘোরের মধ্যে বেরিয়ে এসেছিল ভিকি। যতই মানুষের কোলাহলে ফিরছিল, ততই গাড়ির আওয়াজ প্রকট হচ্ছিল। ভিকি দুর্বল শরীরেও চলার গতি বাড়িয়ে দিয়েছিল। তারপর সব ব্ল্যাঙ্ক। নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। এই ব্ল্যাঙ্ক সময়টুকুতে যদি তার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তার মনে থাকার কথা নয়, কিন্তু বাকি হিসেব তো মিলছে না। ভিকি শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অখিল বড়াল অবাক হয়ে শোনেন ভিকির অসংলগ্ন কথা, শব্দহীন এক সাজানো উপত্যকার কথা, যেখানে উঁচু গলায় কেউ কথা বলে না। পাখির কলকাকলি বা ঝর্ণার আওয়াজ ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই। শব্দহীন, দূষণহীন, সুগন্ধে পরিপূর্ণ এক সাজানো বসুন্ধরার গল্প বলে যায় ভিকি। অনামিকা ম্যাডাম সেখানে সুরক্ষিত আছে সেটাও জানায়। অখিল বড়াল আর সময় নষ্ট করেন না, উঠে পড়েন। ছেলেটি একটা ট্রমার মধ্যে আছে, ওর সুস্থ হওয়া অবধি অপেক্ষা করতেই হবে। দেবযানীর কোলে একরত্তি বাচ্চাটাকে দেখে অনামিকার বড্ড ভালো লাগে। দামাল শিশু, কোল থেকে ছাড়া পেয়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর প্রজাপতির দলও তেমন দুষ্টু, বাচ্চাটিকে ছুঁয়ে ছুঁয়ে পালিয়ে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে শিশুর লুকোচুরি দেখতে থাকে মুগ্ধ হয়ে। কার বাচ্চা এটা? দেবযানী হাসে। আপাতত আমার। নাও না, কোলে নাও, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। অনামিকা শিশুটিকে ছুঁতে গেলে সেও একমুখ হাসি নিয়ে হামা টেনে সরে যায়। নরম ঘাসের গালিচার উপর দুই অসম বয়সী সখী পা মেলে বসে থাকে। এই জায়গাটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? দুদিন হলো এখানে এলাম। অনেকে থাকে এখানে, টের পাই, কিন্তু দেখতে পাই না তো। সবাই অত চুপ করে থাকে কি করে এখানে? এ যেন এক মৌন পৃথিবী। পৃথিবী যেন মজার কথা শুনছে। কৌতুকে হেসে ওঠে দেবযানী। অনামিকা শিশুটির থেকে দৃষ্টি সরিয়ে দেবযানীর দিকে তাকায়। পৃথিবী তো, তবে একটু আলাদা, সবার থেকে বিচ্ছিন্ন। একেই বোধহয় বলে সাইলেন্ট ভ্যালি বা আউট অফ দ্য ওয়ার্ল্ড, তাই নয় কি? অনামিকার সারল্যে হেসে ওঠে দেবযানী, হাসতেই থাকে। আলো কমে এসে এই নির্জন জায়গাটা আরো রহস্যময় হয়ে উঠেছে। অনামিকার একটু গা ছমছম করে ওঠে। হাসতে হাসতেই দেবযানী ওর দিকে ফেরে। অনামিকা দেখে ওর চোখের মনি থেকে লাল, বেগুনি, নীল আর এইসব নানান রঙের আলোর ফুলকি ঠিকরে ঠিকরে পড়ছে। শিশুটিও হামাটানা থামিয়ে শটান উঠে দাঁড়ায়। রিজু ভঙ্গিতে হেঁটে এসে দেবযানীর কাঁধে ভর দিয়ে দাঁড়ায়। তারপর দেবযানীর সঙ্গে গলা মিলিয়ে হেসে ওঠে।
অনামিকার হাত পা ঠান্ডা হয়ে যায়। এ কে? এরা এরা কে? এই পৃথিবীর মানুষ, নাকি সে নিজেই অন্য একটা পৃথিবীতে ঢুকে পড়েছে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে ছায়াদের ঘর বাড়ি? আর সেই সব বাড়িতে ধোয়া মাখা মানুষেরা, ছায়ার মতো মানুষেরা শব্দহীন দিন যাপন করছে। অনামিকা দেখে তার সামনে কেউ নেই। না সেই হঠাৎ চলতে শেখা শিশু, না দেবযানী। সে একাই একরাশ কুয়াশা জড়িয়ে বসে আছে। আতঙ্কে চিৎকার করে ওঠে সে, আর তখনই ঘুম ভেঙে যায় অদিতির, অনামিকার। সরি। উফ, কি ভয়ানক স্বপ্ন। ঘেমে স্নান করে গেছে অনামিকা। পরের দিন দেবযানীর দিকে তাকাতে পারছিল না সে। ভেবেছিল যেদিন দেখা হবে জিজ্ঞেস করবে। মাঝে মাঝে একটা শিশুকে কোলে করে ঘুরতে দেখা যায়। শিশুটি কে? কিন্তু দেবযানীর ঠান্ডা চোখ মুখ দেখে সাহস হয় না অনামিকার। দেবযানী এই সময়টা তার সঙ্গে হাঁটতে বেরোয়। অল্প বয়সী মেয়েটা বারান্দায় বসে উদাস চোখে তাকিয়ে থাকে। মেয়েটি দেবযানীকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয়, অথচ সে একা থাকলে লাজুক হাসে। অনামিকার ইচ্ছে হয় ওকেও ডেকে নেয়, কিন্তু মেয়েটি মোটেই আলাপি নয়, তাই ইচ্ছেটা দামিয়ে দেয়। আজ দেবযানী পাশাপাশি হাঁটলেও একটি কথাও বলছে না। অনামিকার হঠাৎ মনে হয় ও সামান্য নারী নয়। ও টের পেয়ে গেছে অনামিকার স্বপ্নের ব্যাপারটা, তাই হয়তো রাগ করেছে। দেবযানীকে চটিয়ে লাভ নেই, সে ছাড়া এক পাও অনামিকা চলতে পারবে না। কোন মন্ত্র বলে যে দেবযানী সবকিছুর ব্যবস্থা করে ফেলে, অনামিকা বুঝতেই পারে না। হঠাৎ দেবযানী মুখ খোলে। কেমন লাগছে এই জায়গাটা? এক টুকরো স্বর্গ, কিন্তু কেমন রহস্যময়, যেন আধখানা ঘুমটার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। শুধু তোমার কাছেই বুঝি সে ঘুমটাটা খোলে? বাবা, বেশ কাব্য করে কথা বলতে পারো তো। আহ্নিক বাবুর সঙ্গে তোমার জমবে ভালো। খুব শীঘ্রই আলাপ করিয়ে দেব তোমার। অনামিকা জিজ্ঞেস করে, এত বড় একটা কমপ্লেক্স, কিন্তু এত কম লোকজন কেন? এই জায়গাটা আমি আগেও দেখেছি, কিন্তু সেখানে অনেক লোকজনের ভিড় আছে। কোথায় দেখেছো এমন জায়গা? হ্যাঁ, কোথায় দেখেছো? দেবযানীর নাকের পাটা ফুলে ওঠে। উত্তেজনায় স্তন দুটো কেমন ওঠা নামা করে। অনামিকা বুঝতে পারে না এই সামান্য কথা এত চটে গেল কেন। দেবযানী কি চায় না এইরকম আরেকটা জায়গা থাকুক? অনামিকা বলে, ননদের কাছে আমেরিকাতে ঘুরতে গিয়েছিলাম। একটা ঢেউ খেলানো সবুজ ঘাসে মোড়া ভ্যালিতে ছবির মতো বাড়ি, অনেকটা এখানকার মতো। কমপ্লেক্সটার নাম ছিল সাইলেন্ট ভ্যালি, কিন্তু এত হইচই হতো সব সময় যে ওই নামটা একদম বেমানান লাগতো। বরং এই জায়গাটার নাম যদি সাইলেন্ট ভ্যালি রাখা যেত, মিলে যেত। নিজের রসিকতায় নিজেই হাসতে থাকে অনামিকা। হাসতে হাসতেই লক্ষ্য করে দেবযানীর চোখ মুখ স্বাভাবিক হয়ে এসেছে। সে হঠাৎ তাকিয়ে বলে, ঠিক বলেছ, একটা নাম তো রাখতেই হবে এই জায়গাটার। ধীরে ধীরে লোকজন বাড়বে, এ আমাদের নিজস্ব জগৎ, এর একটা পরিচয় তো তৈরি করতেই হবে। আচ্ছা, ছায়ানগরের আবাসন, এই নামটা কেমন বলো তো? এবার সত্যি ভয় পায় অনামিকা। স্বপ্নের আতঙ্কটা ফিরে আসে, তবু সে সত্যিটা জানতে চায়। দেবযানীর চোখে চোখ রাখে। সে চোখ একদম স্বাভাবিক, আতঙ্কের বিন্দুমাত্র চিহ্ন নেই। অনামিকা ধীরে ধীরে জিজ্ঞেস করে,
কে তুমি? প্রশ্নটা করার সময় তার গলার স্বর কেঁপে যায়। দেবযানী তার পিঠে হাত রেখে বলে, ভয় পেও না, আমি অন্য কেউ নই, আমি তোমার মতোই একজন। অনামিকা টের পায় দেবযানীর হাত বরফের মতো ঠান্ডা। আজকের গল্প আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক করে দেবে, আরও এরকম গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। বাই বাই।